আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা 6 জন এখানে উপস্থিত আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জাভেদ ওমর ভাই আসছেন, তারপরে মাহফুজ ভাই, মেহরাজ ভাই, নাইমুল ইসলাম ভাই আছেন, নাইমা সালিম আপু আছেন, নুর ইসলাম ভাই আছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের জন্য কল্যাণের দোয়া প্রার্থী। আল্লাহ তাআলা যেন সবার উদ্দেশ্যকে, আমাদের এই প্ল্যাটফর্মে আসার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং এদিকে যথাসাধ্য সাকসেস, পূর্ণ সফলতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই দোয়া সবার জন্য থাকবে। আমরা পরস্পরের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের আল খিদমার সাথে সংশ্লিষ্ট যারা এখানে আসছি, যে প্ল্যাটফর্মে কাজ করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন এবং পাশাপাশি যে উদ্দেশ্যে আসছি পরিপূর্ণ সফলতা অর্জন করার তৌফিক দেন এবং আমাদের রিজিকে যেন আল্লাহ তাআলা ওয়াসাআত দান করেন। আমিন। আমরা গতকালকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরতরা, আমরা গতকালকে মাথা ব্যথার যে পয়েন্টগুলো, ওগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা মুযাকারা করতেছিলাম, আলোচনা না, মূলত এখানে আমরা পরস্পর সবাই একসাথে মিলে মুযাকারা করতেছি। তো আমি যতটুকু জানি আমারটা শেয়ার করব, বা যতটুকু হেল্প নিয়ে আমরা মুযাকারা করতে পারি করতেছি। হ্যাঁ, যারা প্র্যাকটিক্যালি ময়দানে আছি, অবশ্যই আমাদের এই মুযাকারার মধ্যে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, তাহলে আমরা অনেকগুলো বিষয় শিখতে পারবো ইনশাআল্লাহ। তো মাথা ব্যথার পয়েন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে গতকালকে যেটা হয়েছিল, 1:55 এটা সুন্নাহ পয়েন্ট। অবশ্যই দুইটা পয়েন্টে আমরা কাপ বসাবো। এরপর এর আগের দিন যে মাইগ্রেন নিয়ে আলোচনা হয়েছিল, ওখানে 2-3 এটা আলাদা পয়েন্ট ছিল মাইগ্রেনের জন্য, আর মাথা ব্যথার জন্য ছিল 43-44। তো আমরা গতকালকে নুরুল ইসলাম ভাই থেকে একটা অভিজ্ঞতা পাইছি, একটা ভালো দিক নির্দেশনা আমরা পাইছি। সেটা হলো, যেহেতু মাথা ব্যথা সাধারণ মাথা ব্যথা, ওটা মাইগ্রেনের সমস্যা না, সুতরাং মাইগ্রেনের যে পয়েন্টগুলা ওগুলা বাদ দিয়ে আমরা শুধু শুধু মাথা ব্যথা, যেটা শুধু মাথা ব্যথার ক্ষেত্রে 43-44 এই দুইটা পয়েন্টে আমরা কাপ বসাবো, যতটুকু আলোচনা গিয়েছিল। এরপর আমরা সাধারণত মাথা ব্যথা কেন হয় সেই কারণগুলো আমরা গতকালকে সংক্ষিপ্ত আকারে শুনেছিলাম। 1 নম্বরে টেনশন বা মানসিক চাপ, 2য় নাম্বার মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথা হয়, 3 নাম্বার ঘুমের সমস্যা থাকলেও, মানে ঘুম কম হলেও মাথা ব্যথা হতে পারে, অতিরিক্ত ঘুম এটা হলেও মাথা ব্যথা হতে পারে, আর ঘুমের সময়ের পরিবর্তন হলেও মাঝে মাঝে মাথা ব্যথা হয়। তো 4 নাম্বার পানি কম খাওয়া, শরীরে পানি শূন্যতা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও মাথা ব্যথা, দুর্বলতা, মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। 5 নাম্বার দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে, সেই ক্ষেত্রে চোখের উপর চাপ পড়লে মাথা ব্যথা হতে পারে, বিশেষ করে চোখের চারপাশে বা কপালে, এখানে ব্যথা হয়। 6 নাম্বার খালি পেটে থাকা, দীর্ঘ সময় না খেয়ে থাকা, এটা মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ খালি পেটে থাকলে শর্করার ভাব কমে যায়, যার কারণে মাথা ব্যথা হয়। 7 নাম্বার ক্যাফেইনের পরিবর্তনের কারণে, নিয়মিত চা কফি পান করলে হঠাৎ যদি বন্ধ করে তাহলেও মাথা ব্যথা হতে পারে। তো সর্দি, নাক বন্ধ থাকা বা সাইনাসের সমস্যাও যদি থাকে,
তাহলে সেই ক্ষেত্রে কপাল, গাল বা চোখের আশপাশ এখানে চাপ অথবা ব্যথা থাকতে পারে। চোখের আশপাশে চাপ অথবা ব্যথা থাকতে পারে। তো এই যে বিষয়গুলো মোটামুটি ভাবে আমরা গতকালকে শুনেছিলাম। এখন মাঝখানে আরেকটা দিক নির্দেশনা আমরা পেয়েছিলাম, সেটা হলো যদি হঠাৎ বেশি মাথা ব্যথা হয়ে যায়, মাথায় আঘাতের পর প্রচন্ড ব্যথা, অজ্ঞান বা অন্য কোনো খিঁচুনি, কথা জড়িয়ে যাওয়া, শরীরের এক পাশ দুর্বল মনে হওয়া, অবশ হয়ে যাওয়া, এমন কিছু যদি হয় তাহলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিব, চিকিৎসা নিব। এরপর যতটুকু আমরা এসেছিলাম, আমরা স্ক্রিন শেয়ারে আসি। তো এখানে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি ওস্তাদ জি, দেখা যাচ্ছে। জি। একটু ছোট আকারে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা মোবাইলটা একটু করে নেই, হরিজন্টাল সিস্টেমে নিয়ে নেই, একটু পাথাইলা করে নেই, তাহলে আশা করি স্ক্রিন বড় হলে একটু ভালো দেখা যাবে। আমরা যে পর্যন্ত আসছিলাম গতকালকে, এক এক করে আসি আমরা। অবশ্যই খুব সহজভাবে মাইগ্রেন বা সাইনাসের ব্যথা, মাথা ব্যথা এবং টেনশনে হেডেক আলাদা করার চেষ্টা করতে পারেন। মানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে, খুঁটিনাটি বিষয় আমরা আলাদা করতে পারি, এটা বিষয়টা দেখতে পারি। তবে শুধু লক্ষণ দেখে নিশ্চিত রোগ নির্ণয় করা যায় না, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তো প্রথম যে অপশনটা, যেটা এটার একটু উপরে আমরা দেখি, প্রথমে আছে লক্ষণ সমূহ, তারপরে মাইগ্রেনের সমস্যা, সাইনাস সম্পর্কিত ব্যথা, টেনশন, হেডেক, মানে টেনশনের কারণে যেই আমাদের ব্যথা আসে ওটা। তো প্রথমে ব্যথার ধরন, মানে ধকধক স্পন্দনশীল, মানে খুব ব্যথা, চাপ বা ভারী লাগা, চাপ, টান, মাথার ধরার মতো, টান ধরার মতো ব্যথা। তো এখানে মাইগ্রেনের সমস্যার কারণে মানে খুব চিনচিন করে ব্যথা করে। আর সাইনাসের যে ব্যথাটা, এটা মাথা ভারী হয়ে থাকে, মাথার মধ্যে একটা চাপ অনুভব হয়। আর টেনশনজনিত যে ব্যথা, ওটা মাথার উপর চাপ থাকে এবং রগগুলো টান টান একটা ভাব এমন থাকে। তো এটা হলো টেনশনের কারণে যে ব্যথা হয়। এরপরে আমরা পরের ধাপে দেখি কোথায় বেশি অনুভব হয়। যে এখান থেকে দেখি কোন সমস্যার কারণে মাথা ব্যথাটা কোন জায়গায় বেশি অনুভব হয়। মাইগ্রেনের সমস্যা যদি থাকে তাহলে এক পাশে বেশি থাকবে, তবে দুই পাশেও বেশি হতে পারে। এক পার্শ্বে বেশি থাকবে মাইগ্রেনের সমস্যা যদি হয়, এক পার্শ্বে বেশি থাকবে অথবা দুই পাশেও বেশি থাকতে পারে। এই ব্যথাটা এক পার্শ্বে বেশি অথবা দুই পার্শ্বেও বেশি হতে পারে। আর যদি সাইনাস সম্পর্কিত সমস্যা হয়, সাইনাস সম্পর্কিত যদি ব্যথা হয় তাহলে কপাল, গাল, চোখ, নাকের চারপাশ, এই জায়গাগুলো ব্যথা করবে। কপাল, গাল, চোখ অথবা
নাকের চারপাশে ব্যথা করবে, এটা সাইনাসের সমস্যার কারণে হয়। তৃতীয় পর্যায়ে টেনশনের কারণে যেই ব্যথা অনুভব হয় তা কোন জায়গায় বেশি থাকে, এখানে আমরা দেখি দুই পাশেই ব্যথা করবে, কপাল বা মাথার পেছনেও ব্যথা করবে। টেনশনের কারণে আমাদের ললাটের দুই পাশ, কপালের দুই পাশ, মাথার পেছন দিক থেকে, পেছন সাইড, এই জায়গাগুলোতে ব্যথা হতে পারে। তো আমরা মোটামুটি এখানে কিছু লক্ষণ আমরা জানলাম। মাইগ্রেনের সমস্যা হলে চিনচিন করে মাথা ব্যথা করে, এক পাশে বেশি ব্যথা হয়, দুই পাশেও হওয়ার সম্ভাবনা আছে। সাইনাসের সমস্যা যদি হয় তাহলে মাথায় চাপ, এক ধরনের চাপ অনুভব হয় অথবা ভারী লাগে। কপাল, গাল, চোখ, নাকের চারপাশ, এই জায়গাগুলো ব্যথা করে। টেনশনের কারণে যেটা হয়, এটা মাথায় চাপ অনুভব হয়, রক্টান ধরার মতো অনুভব হয়, দুই পাশ কপাল বা মাথার পেছন সাইডে ব্যথা অনুভব হয়। এরপর আরো কিছু বিষয় এখানে নিচে দেখি, যে বিষয়গুলো যেমন আলোতে অস্বস্তি লাগা, এটা একটা লক্ষণ, এটা সাধারণ একটা বিষয়। তো সাইনাসের ক্ষেত্রে এটা সাধারণ নয়, সাধারণত এমন হয় না। তারপরে মাথা টেনশনের কারণে কখনো কখনো হতে পারে শব্দে অস্বস্তি লাগা, এটা মাইগ্রেনের জন্য সাধারণত হয়, কিন্তু সাইনাসের জন্য সাধারণত হয় না। কিন্তু টেনশনের কারণে কখনো কখনো হতে পারে বমি বমি ভাব হওয়া, এটা সাইনাসের মাইগ্রেনের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। সাইনাসের ক্ষেত্রে কখনো কখনো হতে পারে, কিন্তু এই সাইনাসের ক্ষেত্রে বমি বমি ভাব আসাটা এটা কম হয়। তো টেনশনের কারণে বমি বমি ভাব আসে না। তারপর নাক বন্ধ হয়ে যাওয়া, সর্দি হওয়া, এটা মাইগ্রেনের ক্ষেত্রে কখনো কখনো হয়, সাইনাসের ক্ষেত্রে সাধারণত বেশি হয়। তো টেনশনের কারণে নাক বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ঘটে না। তারপর ঝুঁকে পড়ার ব্যথা, মানে এমন ব্যথা যে বসে পড়ে, এত তীব্র ব্যথা, এই ব্যথাটা সাইনাস মাইগ্রেনের কারণে মাঝে মাঝে হয়। সাইনাসের কারণে হতে পারে, টেনশনের কারণে সাধারণত হয় না। তারপরে স্ট্রেস বা দুশ্চিন্তা বাড়ে, এটা সাইনাসের কারণ, মাইগ্রেনের কারণে হতে পারে। সাইনাসের মূল বৈশিষ্ট্য দুশ্চিন্তার কারণে এটা হয় না, তো টেনশনের কারণে সাধারণত হয়। শারীরিক কাজ করলে বাড়ে, এটা আপনার কি বলে মাইগ্রেনের যে সমস্যা, এই সমস্যার কারণে প্রায়ই শারীরিক কাজ যদি বেড়ে যায় তখন এই মাইগ্রেনের সমস্যাটা বাড়ার সম্ভাবনা থাকে। সাইনাসের সমস্যা কখনো কখনো হয়, বাড়ে। তো আপনার যে টেনশনের কারণে যে ব্যথাটা, ওই ব্যথা সাধারণত খুব বেশি বাড়ে না, কাজ করলে ওই টেনশন থাকেও না। একটা বিষয় হলো, আরেকটা বিষয় যেহেতু মাথায় আসছে এই জন্য বলতেছি, আমরা টেনশনকে এড়ানোর জন্য নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব যে কোনো কাজে। যদি কোনো কাজ না থাকে তাহলে খেলাধুলা করব, যেটাই হোক আমরা করব, মোবাইলে যাব কম। আমরা খেলাধুলা বা যে কোনো কাজে ব্যস্ত রাখলে অবশ্যই সাধারণত টেনশন মাথায় আসে না। যখন আমরা বিশ্রামে থাকি বা কোনো কাজ না থাকে, এমনি বসে রয়েছি, তখন বিভিন্ন টেনশন, বিভিন্ন পরিকল্পনা আমাদের সামনে আসে। তো টেনশন আসে যেই হালতে, ওই হালতগুলো আমরা আমাদের জীবন থেকে, আমাদের দৈনন্দিন রুটিন থেকে ওগুলা বাদ দিয়ে দিব। আমরা নিজেদেরকে সর্বদা ব্যস্ত রাখার চেষ্টা করব। যদি সময় অবসর থাকে, কোনো কাজ নাই, তখন একটা আমাদের যে ডাক্তারি বই আছে, তিব্বে নববী নিতে পারি, আরো যে বিভিন্ন বিষয়ের বই আছে, এগুলো যেমন আমরা এই কি বলে হিজামার যে গাইড বুকটা, তারপরে হিজামার যে সুন্নাহ পদ্ধতি যে বই আছে আরেকটা বই, ওগুলো আমরা মোতালা করতে পারি, ওগুলো দেখব, এগুলো আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। তো টেনশনকে আমরা প্রশ্রয় দিব না। এরপরে সহজে মনে রাখার যে কৌশল, ধকধক, আলো শব্দ সহ্য না হওয়া, বমি বমি ভাব হওয়া, এটা মাইগ্রেনের কারণে বেশি হয়।
নাক সর্দি বন্ধ হয়ে যাওয়া, মুখ কপালে চাপ থাকা, ঝুঁকলে মানে একটু রুকুতে গেলে অথবা সেজদায় গেলে ব্যথা বেড়ে যাওয়া, এটা সাইনাসের সমস্যার সম্ভাবনা বেশি। সাইনাসের সমস্যার কারণে বেশিরভাগ নাক বন্ধ হয়ে যায়, সর্দি লাগে, মুখ কপালে চাপ চাপ অনুভব হয়। তারপরে রুকুতে গেলে, সিজদায় যদি যাই সেই অবস্থাতে মাথা ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। এটা সাইনাসের সমস্যার কারণে বেশি হয়। 3 নাম্বার, মাথার চারপাশে চাপ থাকে, টান টান একটা ভাব অনুভব হয়। দীর্ঘক্ষণ কাজে বা স্ট্রেসের পর টেনশন, হেডেক সম্ভাবনা বেশি থাকে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় মানুষ কপাল বা চোখের আশেপাশে ব্যথা হলেই সেটাকে সাইনাসের ব্যথা মনে করেন, কিন্তু নাক বন্ধ বা সর্দির মতো সাইনাসের উপসর্গ না থাকলে সেটি মাইগ্রেনের ব্যথাও হতে পারে। বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তারপরে মাইগ্রেনের ব্যথা শুরু হলে কি করা, বিষয়গুলো সম্ভবত আমাদের পেছনে গেছে, দেখি কি আসে এখানে। হ্যাঁ, যদি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে দ্রুত পড়ে যাই। হ্যাঁ ওস্তাদ জি, একটু হ্যাঁ, করে পড়লে, আর যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা দুই একবার একটু। জি জি, অবশ্যই মাইগ্রেনের ব্যথা যদি শুরু হয় তাহলে প্রথম 30 মিনিট দ্রুত ও শান্তভাবে ব্যবস্থা নেওয়া অনেকের ক্ষেত্রে ব্যথা কমাতে সাহায্য করে। তো মাইগ্রেনের ব্যথা শুরু হলে আমরা 0 থেকে 5 মিনিট মানে 5 মিনিট পর্যন্ত পরিবেশ শান্ত করুন। পরিবেশটা আমরা শান্ত রাখবো 5 মিনিট পর্যন্ত। সম্ভব হলে অন্ধকার ও শান্ত ঘরে যান। মোবাইল, কম্পিউটার, টিভির স্ক্রিন বন্ধ রাখুন। চোখ বন্ধ করে আরাম করে বসুন অথবা শুয়ে পড়ুন। তীব্র আলো ও শব্দ এড়িয়ে চলুন। এটা প্রথম ধাপ। দ্বিতীয়ত, প্রথম মানে 0 থেকে 5 মিনিটের মধ্যে আমরা এই কাজগুলো করব। সম্ভব হলে অন্ধকার ও শান্ত ঘরে চলে যাব। মোবাইল, টিভির স্ক্রিন সবকিছু বন্ধ করে দিব। চোখ বন্ধ করে আরাম করে বসে পড়ব অথবা শুয়ে পড়ব। তীব্র আলো ও শব্দ এড়িয়ে যাব। পরের 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার কাজ, পানি পান করুন। ধীরে ধীরে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করুন। অনেকক্ষণ না খেয়ে থাকলে হালকা কিছু খাবার খান, যেমন কলা, রুটি বা যে কোনো হেলদি বিস্কিট, ওগুলো আমরা খাবো। এরপর অতিরিক্ত মিষ্টি বা ভারী খাবার এই সময় এড়িয়ে চলা ভালো। অতিরিক্ত মিষ্টি অথবা ভারী খাবার এই সময় খাবো না, যখন ব্যথা শুরু হয় তখন। দ্বিতীয় ধাপ অর্থাৎ 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা যে কাজগুলো করব, ধীরে ধীরে 1 বা 2 গ্লাস পানি পান করব। অনেকক্ষণ না খেয়ে থাকলে হালকা কিছু খাবার খেয়ে যাব। সেটা হলো কলা হতে পারে, রুটি হতে পারে, বিস্কিট হতে পারে। তারপর অতিরিক্ত মিষ্টি বা ভারী খাবার এই সময় এড়িয়ে চলব। তারপর 10 থেকে 20 মিনিট পর্যন্ত এই সময়ে আমি কি করব? 20 মিনিট পর্যন্ত ঠান্ডা কম্প্রেস অর্থাৎ পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে কপাল বা ঘাড়ে 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। এটা ওই যে ঠান্ডা সেক যেটা বলে, ওটা আমরা কপালে অথবা ঘাড়ে সেক নিব। দ্বিতীয় নাম্বার, কারো কারো ক্ষেত্রে গরম কম্প্রেসও আরাম দেয়। গরম কম্প্রেস মানে আমরা এই যে ঠান্ডা সেক যেটা, ওটার পরিবর্তে গরম সেক যাদের ভালো লাগে ওটা গরম সেক দিতে পারি। যেটিতে আপনার আরাম হয় সেটি ব্যবহার করবেন। তৃতীয় নাম্বার, ঘাড় ও কাঁধ শক্ত হয়ে থাকলে খুব হালকা ম্যাসেজ করতে পারেন। ঘাড়ে বেশি চাপ দিয়ে ম্যাসেজ করা যাবে না, খুব হালকা এবং হালকাভাবে আলতোভাবে ম্যাসেজ করতে পারি। তারপর 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত, 20 মিনিটের পর 30 মিনিট পর্যন্ত আমরা বিশ্রাম ও শিথিল হওয়া এই ধাপটা অবলম্বন করব। ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া। 4 সেকেন্ড শ্বাস নিন, 6 সেকেন্ডে ছাড়ুন। 4 সেকেন্ডে শ্বাস নিব। শ্বাস নেওয়ার সময় 4 সেকেন্ড আমরা ব্যয় করবো, একটু বেশি করে শ্বাস নিব। এরপর ছাড়ার সময় আমরা 6 সেকেন্ড ধরে ছাড়বো, একটু হালকা ধীরে ধীরে ছাড়বো। নেওয়ার সময় 4 সেকেন্ডে নিব, 6 সেকেন্ডে ছাড়বো। তো কয়েক মিনিট এভাবে করুন। শ্বাস নেওয়া, শ্বাসের যে ব্যায়ামটা, এই শ্বাসের ব্যায়াম করব। 3 নাম্বার, ঘুম যদি আসে তাহলে অল্প সময় ঘুমানো আমাদের জন্য উপকারী হইতে পারে। তো ওষুধের ব্যাপারে যে বিষয়টা,
আপনার জন্য আগে থেকে চিকিৎসক কোনো মাইগ্রেনের যদি ঔষধ নির্ধারণ করে থাকে, ব্যথা শুরু হওয়ার কাছাকাছি সময়ে নির্দেশনা অনুযায়ী সেটা নেওয়া সাধারণত বেশি কার্যকর হবে। নিজের ইচ্ছায় নিয়মিত ব্যথার ঔষধ খাওয়া ঠিক নয়। ঘন ঘন ব্যবহার করলে উল্টো রিঅ্যাকশনও হতে পারে। কখন দ্রুত চিকিৎসা নেবেন? মাথা ব্যথা যদি হঠাৎ বজ্রপাতের মতো অত্যন্ত তীব্রভাবে আসে, অথবা সঙ্গে শরীরের এক পাশ দুর্বলতা বা অবশ হওয়া, অথবা কথা জড়িয়ে যাওয়া, অজ্ঞান হওয়া, খিঁচুনি আসা, দৃষ্টির গুরুতর সমস্যা, জ্বর ও ঘাড় শক্ত হয়ে যাওয়ার বিষয়ে যদি দেখা যায় শরীরে, তাহলে জরুরি চিকিৎসা নিতে হবে। একটি সহজ নিয়ম: অন্ধকার ঘর, পানি, ঠান্ডা কম্প্রেস, বিশ্রাম, ট্রিগার এড়ানো। মাইগ্রেনের শুরুতে এগুলো দিয়ে শুরু করতে পারেন। মাইগ্রেন নিয়ে আমরা কিছু আলোচনা শুনলাম, আর মাথা ব্যথার বিষয়ে আলোচনা গেল। আমরা আবার একটু ইসের দিকে যাই। হিজামার গাইডবোর্ডটা আমরা দেখি, আশা করি দেখা যাচ্ছে। এখানে মাথা ব্যথা, গতকালকে নুরুল ইসলাম ভাই একটা কথা বলছিলেন যে ওটা আমরা মাঝে মাঝে ওই যে কি বলে এটারে, যাদের এক সাইড অবশ হয়ে যায়, অর্থাৎ প্যারালাইসিসের রোগী, ওটা ওনার হিজামা বিষয়ে আলোচনা করব কিনা। এখানে সিরিয়াল বাই সিরিয়াল আসতে গেলে অনেক আমাদের যে রানিং চিকিৎসাগুলো চলতেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়তো অনেক দূরে আসতে পারে, অনেক দেরি হয়ে যেতে পারে। আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখন যে আমাদের কমন রোগীগুলো আসে, এই বিষয়গুলো ধরে ধরে যদি আমরা প্রথমে শিখি, তারপরে যদি বিস্তারিতর দিকে যাই, মানে একটা একটা করে ধরে ধরে যাই, তাহলে মনে হয় বিষয়টা ভালো হয়। মাসওয়ারা দিবেন ইনশাল্লাহ সবাই। কোনটা ভালো হয়, সিরিয়াল বাই সিরিয়াল যাব, নাকি গুরুত্বপূর্ণ যে রোগগুলো, যেগুলো রোগী আমাদের কাছে সাধারণত আসে, বারবার আসে, ওই রোগীগুলোর চিকিৎসা কিভাবে আমরা হিজামার মাধ্যমে নিতে পারি, এই বিষয়গুলো সামনে নিয়ে আসবো কি না, নাকি সিরিয়াল বাই যাব, এই বিষয়গুলো একটু মাসওয়ারা দিবেন ইনশাল্লাহ। জি যেহেতু ওস্তাদ জি, জি যেহেতু আমরা একটা জিনিস শুরু করছি, সময় নিয়ে সলভ করাটা আমার মনে হইতেছে, আর সবাই তো এমনি দিবে, পরামর্শ দিবে। আমার মনে হচ্ছে আমরা সিরিয়াল টু সিরিয়াল যে যতটুকু যে আবার সময় পেলে তো ওস্তাদ জি আছে, বা যেটা একটু হবে ওস্তাদ জি আবার রিপ্লাই করবে। আমার মনে হইতেছে আস্তে ধীরে সিরিয়াল গেলে তাহলে যেদিনে আপনি ইনশাল্লাহ সময় পাবেন, বা ওস্তাদ জি যাকে বা ওস্তাদ জি নিজেও করবে, সেটা ভালো হবে। আর আমার মনে হইতেছে এটার মধ্যে যেগুলো আপনি বলছেন গুরুত্বপূর্ণ, সেগুলোতে একটু সময় বেশি দিলে আর একটু ফায়দা হবে। জি ইনশাল্লাহ। আরেক ভাই? ওস্তাদ জি, আমারও মনে হয় একই, কারণ সিরিয়াল বাই গেলে পরে অনেক ভালো হয়। জি জি। এরপর তো সবারই কি এমনই মত, সিরিয়াল বাই সিরিয়াল যাবো ইনশাল্লাহ? জি ওস্তাদ জি, সিরিয়াল হ্যাঁ, গেলে সিরিয়াল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, সিরিয়াল মধ্যে যান। জি আলহামদুলিল্লাহ, সকলের মাসওয়ারা এরকমই, আমরা সিরিয়াল বাই সিরিয়ালই যাবো ইনশাল্লাহ। আর যারা চুপ আছে ওস্তাদ জি, তারা তো ওই বিবাহ সমাজ এরকম চুপ থাকে আরই। হ্যাঁ, মাশাআল্লাহ, মানে চুপ থাকা রাজের আলামত, এটাই। জি জি ইনশাল্লাহ। জি। তো মাথা ব্যথার পয়েন্ট আমরা কয়টা পাইছি এখানে, একটু বলি সবাই? 4টা নাকি? আমাদের শূন্য পয়েন্ট, তারপরে 43, 44, এই 4টা হলো সাধারণ মাথা ব্যথার পয়েন্ট। আর আমাদের পেছনে যে গেছে মাইগ্রেনের ব্যথা যেটা, ওটার জন্য পয়েন্ট কয়টা মনে আছে আমাদের? 5টা। কয়টা? 5টা। ওখানে 155, 23, এরপরে হলো 106, এই 5টা পয়েন্ট, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। মাইগ্রেনের জন্য কয়টা পয়েন্ট, মাথা ব্যথা, সাধারণ মাথা ব্যথার জন্য কয়টা পয়েন্ট। তো মাথা ব্যথার বিষয়ে আমরা আলোচনা করলাম, অনেক কিছুই মোটামুটি শিখছি। এরপরে একটু চিত্রের মধ্যে আমরা দেখি 43, 44 পয়েন্ট কোন জায়গায়
দেখি বড় করে নিয়ে আসা যায় কিনা। তো এখানে আমরা সাধারণ মাথা ব্যথা যখন হবে তখন অবশ্যই 1:55 এবং 43-44-এ আমরা কাপ বসাবো। 1:55 তো আমরা 55 পরিধি আমাদের জানা আছে, মোটামুটি অভিজ্ঞতা আমাদের হাসিল হয়েছে যারা হিজামাতে গিয়েছিলাম। যারা হিজামাতে যায়নি, হিজামা ট্রেনিং করা হয়নি, অবশ্যই আমরা আগামীতে যখন আবার হিজামার ট্রেনিং এর আয়োজন করা হবে, আমরা আমাদের যদি সুযোগ হয়, সম্ভব হয়, তাহলে আমরা হিজামা করে ফেলবো। হিজামা, পলিপাস এবং পাইলস নিয়ে আলোচনা হবে, এই তিনটা বিষয়, এবং আমরা কিভাবে ব্যবসায় অগ্রগতি নিয়ে আসতে পারি, সামনের দিকে ব্যবসার মানে চাহিদা বাড়াইতে পারি, এই বিষয় নিয়ে খুব ভালো দিক নির্দেশনা দেওয়া হয় আমাদের ওই প্র্যাকটিক্যাল ক্লাসে। আমরা ওখানে অবশ্যই অংশগ্রহণ করব। আবার এর দিকে তাকাবো না যে আমাদের যে কোর্সের ফিটা, ওই ফিটা আসলে নগণ্য। আমি নিজে করছি, যারা করছি তারা অবশ্যই বুঝতে পারতেছি এখানে ফিটা কমই হয়। এক তো ফি এর মধ্যে 1000 টাকা আমাকে দিয়ে দেয়, ওটা হলো হিজামার যেই প্যাকেজটা আছে ওটার মধ্যে, ওটা 1000 টাকার প্যাকেজ, ওটা আমাদেরকে দিয়ে দেয়। এখান থেকে 1000 কমে গেল তো 2000 টাকা। 2000-এর মধ্যে আমরা যদি সরকারি সার্টিফিকেট বের করতে যাই, আমাদের 3-4 হাজার, অনেক সময় 5000, 10,000-ও লাগে। তো ওই হিসাবে আমাদের সার্টিফিকেট, যে সরকারি সার্টিফিকেট দেওয়া হয়, তো ওটাতে যদি আমি 1500 ধরি, তারপরেও আমাদেরকে আবার দুপুরে খাবার দেওয়া হয়, আমাদের যে সহযোগিতাগুলো করা হয়, এগুলার আসলে পারিশ্রমিক ওনারা নেন না, সম্পূর্ণ ফ্রিতেই দেন। তো এই হিসাবে আমাদের টাকাটা নষ্ট হবে না। আর এই টাকাটা আসলে ওই হিসাবে নেওয়া হয় না যে অন্যান্যরা যেমন কোর্স করে নেয়, ইনকাম হিসাবে নেওয়া হয় না, এটা আমাদের পেছনে খরচ করার জন্য নেওয়া হয়। এই বিষয়টা খেয়াল রাখবো। এবং আমরা আল খেদমার প্রতি সব সময় পজিটিভ ধারণা রাখবো, এটা জরুরি। একটা বিষয়ে যদি আমার নেগেটিভ ধারণা থাকে, ওখান থেকে আমি ফায়দা নিতে পারবো না, কখনো পারবো না। অবশ্যই এটা আমি হলফ করে বলতে পারি যে কোনো বিষয়ে যদি আমার নেগেটিভ ধারণা থাকে, সেখান থেকে আমি ফায়দা নিতে পারবো না। যদি পজিটিভ ধারণা থাকে, অবশ্যই আমি সেখান থেকে ফায়দা নিতে পারবো, কারণ ওটার প্রতি আমার আকর্ষণ আছে। যেখান থেকে আকর্ষণ আছে সেখান থেকে ফায়দা নেওয়া যায়, যেখান থেকে আকর্ষণ নাই ওখান থেকে ফায়দার পরিবর্তে বিপদ হয় বেশি। যেমন একটা খাবার আমি খাইতেছি, কিন্তু আমার ওই খাবারের প্রতি রুচি আসতেছে না, খাবারের প্রতি আমার আকর্ষণ আসতেছে না, তো ওই খাবারটা খাইলে আমার পেটে সমস্যা হবে। এটা আমি নিজে পরীক্ষিত, যতবার দেখছি ততবার এমন হয়েছে। কিন্তু যে খাবারটা সমস্যা হওয়ার কথা, কিন্তু আমার আগ্রহ সেটার মধ্যে ছিল যে আমি এই খাবার খাইলে অসুস্থ হব না, এই খাবারটা খুব ভালো, তো ওই খাবারটা খাওয়ার পরেও কোনো সমস্যা হয়নি। তো এটাই, যেটার প্রতি আগ্রহ আছে সেখান থেকে আমি ফায়দা নিতে পারবো, যেখানের প্রতি আগ্রহ নাই সেখান থেকে ফায়দা আমার ওইভাবে আসবে না। এজন্য আল খেদমার প্রতি পজিটিভলি ধারণা রাখবো। এখান থেকে আমি যদি আমার চেষ্টা একেবারে 100 থাকে, তাহলে আমরা মাঝে মাঝে কাউসার ভাইয়ের কাছ থেকে শুনি মনে হয় চাপাবাজি করতেছেন, বিষয়টা এমন না। তো ওনার ইনকাম লাখের উপরে হয়, এটা আমরা বিশ্বাস করতে পারি। উনি চেষ্টা ওইভাবে করেন, আমরাও যদি ওনার মতো চেষ্টা করি, আমার মাসে লাখের উপরে আসবে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে 1:55 এটা সুন্নাহ পয়েন্ট, অবশ্যই আমরা সুন্নাহ পয়েন্টে কাপ বসাবো। আর গতকালকে আমরা সুন্দর একটা দিক নির্দেশনা পাইছিলাম নুরুল ইসলাম ভাই থেকে, যদি রোগটা নিচের দিকে হয়, অর্থাৎ সুন্নাহ পয়েন্টের নিচের দিকে হয়, তাহলে সেই ক্ষেত্রে 55 নাম্বার পয়েন্টে আমরা বড় কাপ বসাবো। আর যদি আমাদের অসুস্থতা উপরের দিকে হয়, অর্থাৎ সুন্নাহ পয়েন্টের উপরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে 1 নাম্বারে আমরা বড় কাপ বসাবো, 55-তে বড়টার যে ছোটটা ওটা বসাবো ইনশাআল্লাহ। আমাদের কাপগুলো নিয়ে একটা ধারণা আসা দরকার, ওইটা নিয়ে আলোচনা একদিন নুরুল ইসলাম ভাই থেকেও নিব, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখি 2টা পয়েন্ট
আমরা প্রথমে তো 2, 3 এটা বাদ দিছি, এটা মাইগ্রেনের সমস্যার কারণে হয়। তো যাই হোক, সাধারণ মাথা ব্যথার ক্ষেত্রে 43, 44, 43, 44 এর পয়েন্টগুলো এই যে দেখি আমরা সবুজ যে ইয়াটা এখানে আছে 43, এই যে এটা, এই পয়েন্টে আমরা হিজামার কাপ বসাবো 43 নাম্বার পয়েন্টে। এরপরে আসি 44 নাম্বার পয়েন্ট। তো 44 নাম্বার পয়েন্ট হলো বাম পার্শ্বে, 43 নাম্বার পয়েন্ট ডান পার্শ্বে। তো 44 নাম্বার পয়েন্ট যেটা, এখানে আমরা কাপ বসাইতে পারি এই জায়গাটায়। এখানে আমরা সাধারণ মাথা ব্যথার ক্ষেত্রে হিজামার কাপ বসাবো, ওয়েট ক্যাপিং করব। ওয়েট ক্যাপিং করার ক্ষেত্রে ওই যে ভয় পাবো না, ভয় নিয়ে কাজ করলে সমস্যা হয়। আমার হাত যদি কাঁপে তাহলে আমরা করব না, হাত ইজি করব। হাত ক্লিয়ার হলে তখন এই জায়গাগুলোতে আসবো ইনশাআল্লাহ। তো আশা করি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছি। পরের ধাপে যাওয়া যায় কিনা একটু বলবো। জি, আমরা কি পরের ধাপে ওস্তাদ জি, জি অনুমতি দিলে একটা বলেন। কথা শেয়ার করতে চাই আরে, অনুমতি যদি দেন। জি বলেন। এটার বিষয়টা হয়েছে, আরে আমার থেকে এমনি দুই একজনের পরামর্শ চাইছে, কে জানে আপনি থেকে চাইছে কিনা। তো অনেকে বলতেছে যে বাড়িতে প্র্যাকটিস করে যে আমি এই জিনিসটা বা চালিয়ে যেতে বা করতে পারি কিনা। তো এটার বিষয়ে আমি এমনি আমার যতটুকু জ্ঞান ধরেছে বা আমি সুন্দরভাবে বলার চেষ্টা করছি, বাড়িতে বুঝে। প্র্যাকটিস বলতে নিজে ট্রেনিং না করে? হ্যাঁ হ্যাঁ, তো আমি এতটুকুই বলতে চেয়েছিলাম যে ট্রেনিং করার পরে যদি ভুলও হয় তাহলে এটা ভুলের মধ্যে পড়ে না। আর ট্রেনিং করার পরে ভুল হইলো আর ট্রেনিং করার আগে শুদ্ধ হইলো, সেটা যদি পরিপূর্ণ শুদ্ধতা না হয় সেটা ভুলের ঊর্ধ্বে চলে যায়। এখানে ওস্তাদ জি, আমি কথাটা কি না, ক্লিয়ার করছি এটা নাকি? হ্যাঁ ঠিক আছে। আপনার একটা জিনিস হলো প্র্যাকটিক্যালি ট্রেনিং ছাড়া হিজামার যে বিষয়টা, এটা প্র্যাকটিক্যালি ট্রেনিং ছাড়া আমরা এখানে আলোচনা করতেছি যারা ট্রেনিং করছেন। মূলত আমার ফোকাস তাদের দিকে। আর যারা ট্রেনিং করেন নাই তাদের প্রতি উৎসাহ থাকবে, এবং এই যেটা আমরা দেখতেছি এই বিষয়গুলো আমরা মুখস্থ করে ফেলবো, কিন্তু আমরা কার্যত হাত দিব না, এটা খুব খেয়াল রাখবো। আমরা প্র্যাকটিক্যালি যদি ওখানে শিখি তখন এটা খুব সেন্সিটিভ বিষয়, আমার কাটতে হয়। হ্যাঁ, আমরা 3টা কাজ করতে পারি, মেসেজ কাপিং করতে পারবো, ড্রাই কাপিংও করতে পারবো, তারপরে ফায়ার ক্যাপিং করতে পারবো। তো সিস্টেমগুলো যদি আমরা মোটামুটি ভাবে কারোর কোনো ভাই থেকে ভিডিও কলে হোক বা অন্য কোনো বিষয় ভাবে হোক প্র্যাকটিক্যালি যদি যায় শিখি, তাহলে শিখতে পারবো। এই 3টা কাপের ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু ওয়েট কাপিং এর যে বিষয়টা, এটাই হলো মূল চিকিৎসা আমাদের। এটার মাধ্যমে টক্সিনগুলা বের হয়ে আসে। তো এটা অবশ্যই আমরা ফিজিক্যালি অফিসে আইসা ট্রেনিং নিয়ে তারপরে আমরা ওখানে ওই ওয়েট কাপিং এর কাজটা করব। এর আগে আমরা এদিকে যাব না, এদিকে যাইলে উপকারের চাইতে ক্ষতির দিকটা বেশি হতে পারে। যদি বাই চান্স আপনি নিজেই করতে গেলেন, আপনি নিজে অসুস্থ হয়ে গেলেন, বাই চান্স একটু ডিপলি কেটে ফেললেন, রগ একটা কেটে গেল, তখন আপনি বিপদে পড়বেন। তো এই জন্য যারা আমরা এখনো হিজামা ট্রেনিং দেই নাই, তারা অবশ্যই হিজামা ট্রেনিং দেওয়ার পরে ওয়েট কাপিং এর দিকে যাইতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম ভাই, মোটামুটি জি clear? ভাইয়া, হ্যাঁ ক্লিয়ার বলতে ওই আমরা মাঝে মধ্যে হসপিটালে যে সময় ইন্টার্নি করছি না, জি অনেক ভুল হইতো আপনার, বিশেষ করে ক্যানোলা করতো, বিশেষ করে শিশু ওয়ার্ডে গেলে। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ জি, আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শুনতে পারতেছি। তো এই ক্যানোলা করতে গেলে বিশেষ করে শিশুদের আর বৃদ্ধদের ভেনটাও পাওয়া যেত না, শিশুদের তো নয়। যারা বিশেষ করে আরে কয়েক দিন বা কয়েক মাসের, এদের ভেনটা পাওয়া যেত না হাতের, একেবারে ইয়ার উপরে আর এই ধারণার উপরে ওদেরকে ইয়ে দিয়ে ভেনের উপরে দিয়ে আপনার ইয়াগুলো ইঞ্জেকশন গুলো পুশ করতে হইতো। তো এই এক একজনের একেবারে সর্বনিম্ন হলে অনেক সময় 8-10টাও ইয়ে দেওয়া লাগতো। আপনি বুঝছেন কিনা হ্যাঁ, ওস্তাদ বুঝতে জি? পারছি। 8-10টাও ইয়া কেননা অনেক সময় ইয়ে করতো পুশ, সে তো চিৎকার দিত। কিন্তু এটা যদি একটা ফার্মেসিতে বা ইয়াতে করতো, বলতো কি যে ডাকাতি শুরু করছে। হুম হুম।
কিন্তু ওইখানে হসপিটাল করতেছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই তদ্রূপে এটার বিষয়টা এরকম, শিখে আরে শিখার পরে ভুল হইলেও সমস্যা নাই, ইন্টারনি অবস্থায় ভুল হইলেও সমস্যা নাই, কিন্তু না যায় বা না করিয়ে যদি করেন, শুদ্ধ হইলেও আল্লাহ না করুক, ওই আপনি যেটা বলছেন যে কোনো একটা যদি ডিফে যায়, হুম হুম। এটা আমাদের ওই মাস্টার ক্লাসের পরে কয়েকজন ভাই থাকে। গত পরশু ছিলেন কিনা আপনি? মাস্টার ক্লাস করছি, বাকি আপনার পরে থাকা হয় নাই। 5-10 মিনিট, 5-10 মিনিট অনেক সময় আমরা একটু থাকার চেষ্টা করি। তো এক ভাই আপনার দুইটা নাকি একসাথে ফলি করেছে আর কি, মাংস ইন্না আর এই লিল্লাহ। ফলিপাসের চিকিৎসাটা দুই নাকে একসাথে করেছে। তো এটার বিষয়টা ছিল এটা কম, আরেকজন বেলাল ভাই খুব সুন্দর একটা সমাধান দিছে, তিনিও প্যারামেডিক্স এর, আমারও এটা স্মরণও ছিল না, তিনি খুব সুন্দর করে বলেছে। বলছে যে যাদের আমরা দেখব দুইটা দুইটা নাকে পলিপাস, তাদের আমরা একটা একটা করে সমাধান করব, একটা হলে হ্যাঁ, তারপরে দ্বিতীয়টা যে। এটাই সুন্দর সিস্টেম। আমি যাদেরকে ইয়া করে এবং বলিও যে আপনারা দুই নাকে থাকলে এক নাকেরটা করবেন। জি জি। যদি একসাথে দুই নাকেরটা করতে যান, অনেক সময় দেখা যায় যে পলিপাসের এটা ফুলেও যাইতে পারে, অথবা পলিপাসের যে মেডিসিনটা ওটা দেওয়ার পরে সর্দি লাগে, নাক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হুম হুম। দুইটা নাকি যদি বন্ধ হয়ে যায় তাহলে রোগী কষ্ট পাবে। এই এটা না তো। করা। তাহলে তাহলে উপকারের থেকে এখানেও আর না জানার বা না বোঝার কারণে অপকারটাই বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই বিষয়টা আরে না, আলহামদুলিল্লাহ আপনি সুন্দর করে ক্লিয়ার করছেন এটা আরে না। আমার থেকে দুই একজনের পরামর্শ চাইছে যে এই যে আমাদের কাপ বা ইয়ার সেটটা আছে ওটা কিনি, বাসায় ট্রাই করা বা ইয়ে করা। আমি আমার দৃষ্টিকোণে যতটুকু বুঝাতে পারছি, আমি কি ওস্তাদের সাথে আলোচনা করলে ওস্তাদ সুন্দর করে আরো বুঝাতে পারবেন। হুম, হুম। না, বাসায় ওই যে নিজে নিজে করতে চাইলে তিনটা পারবে, কিন্তু ওয়েট কাপিং এ যাইতে পারবে না। ওয়েট কাপিং এ যাইলে ওটা রিস্ক, ওটা সমস্যা হইতে পারে, আমি ব্রনশোনিয়ান। আমি ঢাকাতে করছি, আর হ্যাঁ, ঢাকাতে করছি, আর আমার ভাতিজা হ্যাঁ। আমার হাত থেকে নিয়ে করা শুরু করে। ওমা এটা এত এত সহজে না, খালি ইয়া করে পাম্পিংটা তার ভালো লাগছে। হুম হুম। আমি কেন এতটুকু ভালো পর্যন্ত রাখবো, আর সামনে আগাইও না, এই ভালো এতটুকুই, এই পাম্পিংটাই। ওটাই, যে আমরা সতর্ক থাকবো। অবশ্যই ট্রেনিং দিয়ে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। যারা ট্রেনিং দিয়েছি আমরা, ট্রেনিং তো হয়ে গেছে, এখন হাত ক্লিয়ারের জন্য আমাদের যত চেষ্টা সেটা করবো ইনশাআল্লাহ। হুম। এরপরে আসি আন্ডার ওয়েট, কম ওজন, এটার ক্ষেত্রে পয়েন্ট কি। আমরা একটু এসে যাই, চ্যাট জিপিটির কাছে যাই, দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি বলে। Step sharing। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ওস্তাদ জি। ওস্তাদ, দেখা এখানে যাচ্ছে। আন্ডারওয়েট মানে কি, আন্ডারওয়েটের এখানে যে বিষয়টা আমাদেরকে চ্যাট জিপিটি দিয়েছে সেটা হলো, আন্ডারওয়েট মানে হলো স্বাভাবিকের তুলনায় শরীরের ওজন কম থাকা। অনেকে দেখি আমরা স্বাস্থ্য এত কম মনে হয় যেন বাতাসের সাথে উড়ে। তো এই যে এদের ওয়েট অনেক কম থাকে, তো এখানে আমরা কিছু ধারণা নেই। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত বিএমআই 18.5-এর নিচে হলে তাকে আন্ডারওয়েট বলা হয়। বিএমআই এটা কি জিনিস, নতুন একটা জিনিস আমরা এখানে দেখলাম, এটা সম্পর্কে একটু জিজ্ঞাসা করি। সবকিছু জিজ্ঞাসা করব, বিএমআই কি। হ্যাঁ, বিএমআই এর পূর্ণ রূপ হলো বডি মাস ইন্ডেক্স। এটা হলো বিএমআই এর বিস্তারিত রূপ। বাংলায় বলা যায় শরীরের ওজন উচ্চতার তুলনায় কতটা উপযুক্ত তার একটি পরিমাপ। তো বিএমআই কিভাবে হিসাব করা হয়, তো উপরের দিকে আমাদের লেখা কিছু রয়ে গেছে, ওটা অবশ্যই যদি ছুটা যায় ই করব।
নক করব। বিএমআই ওজন কেজি ভাগ উচ্চতা মিটার গুণ উচ্চতা। এখানে বিএমআই বের করার যে সিস্টেম, ওজন ওজন ভাগ উচ্চতা, তারপরে আবার গুণ উচ্চতা, এটা দিলে আমাদের মোটামুটি বিএমআই এর হিসাবটা চলে আসবে। উদাহরণ, কারো ওজন 60 কেজি এবং উচ্চতা হলো 1.65 মিটার। 1.65 মিটার মানে এখানে 1 পয়েন্ট হলো 36 আর হলো 65। কত হয় একটু দেখি। এটা একটা হিসাবে নিয়ে আসি। 1.65 ফিট হিসাবে কত হয়? হ্যাঁ, 5 ফুট 5 ইঞ্চি হয়। আমরা 1.65 হিসাবটা বের করে করতে পারছি। এখানে চ্যাটজিপিটিকে জাজাকাল্লাহ দেওয়া দরকার। আমাদের মোটামুটি অনেকগুলো বিষয় সলভ করতেছে। তো বিএমআই যদি 5 পয়েন্ট মানে 5 ফিট কয় ইঞ্চি বললাম এখানে, 5 ফিট 5 ইঞ্চি যদি উচ্চতা এমন হয়, 60 কেজি ওজন, 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা, তো আমরা হিসেব বের করছিলাম ওজন ভাগ উচ্চতা। তো 60 ভাগ 1.65 গুণ 1.65। তো এই হিসেবে আমরা যেটা ফল পাইতেছি 22.0। তো 22.0 ওজনে কত আসে? আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে যাই। 60 গুণ 60 গুণ 60 ভাগ 60 ভাগ 5.5 ফিট ধরি, তারপর গুণ 5. হ্যাঁ, 60 কেজি আসে আমাদের এখানে। যে যদি 5 ফিট 5 ইঞ্চি হয়, তার নেট ওজন মোটামুটি ভারসাম্যপূর্ণ ওজন হলো 60 কেজি। তো প্রাপ্তবয়স্কদের সাধারণত বিএমআই শ্রেণী 18.5 এর কম। তারপর 18.5 থেকে 24.9 এটা সাধারণত স্বাভাবিক ওজন হয়। 25 বয়সের যারা 25.29 25 বয়সী যারা, তাদেরকে 29.9, 30 বয়সী যা বা 30-এর বেশি যদি হয় তাদেরকে অবেষ্টি শিথিলতা নাকি যেন এখানে বুঝাইছে অনেক কিছু। যাই হোক, আমাদের যে উচ্চতার যে লেভেল, এটা সাধারণ 5 ফিট 5 যদি হয় তাহলে 60 কেজি এটা পারফেক্ট। এর চাইতে যদি নিচে এসে পড়ে তাহলে এটাকে আন্ডারওয়েট বলা হবে। তো স্বাভাবিকের তুলনায় ওজন কম হওয়া প্রাপ্তবয়স্কদের সাধারণত বিএমআই 18.5 এর নিচে হলে, বিএমআই প্রাপ্তবয়স্ক যারা, তাদের বিএমআই যদি 18.5 এর নিচে হয় তাহলে তাকে আন্ডারওয়েট বলা যায়। 18.5 মানে এখানে 55 বা 50-এর নিচে, 55 এর নিচে যদি আসে তাহলে তাকে একটু আন্ডারওয়েট তার ক্ষেত্রে ধরা যায় প্রাপ্তবয়স্ক যারা।
সহজ উদাহরণ ধরুন, কারো উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, তার ওজন 45 কেজি, তার বিএমআই কম হতে পারে, তাই সে আন্ডারওয়েটের মধ্যে পড়তে পারে। ওজন কম হওয়ার কারণ কি? ওজন কম হওয়ার কারণগুলো হলো পর্যাপ্ত খাবার না খাওয়া, দীর্ঘদিনের অসুস্থতার কারণে ওজন কম হতে পারে, হজমের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, থাইরয়েড সহ কিছু সমস্যা যদি থাকে, এগুলোর কারণে মূলত আমাদের ওয়েট কম হয়, আন্ডার ওয়েটের যে সমস্যা, এই সমস্যাগুলো আসে। তো তবে শুধু ওজন দেখে আন্ডার ওয়েটের সমস্যা যে হয়েছে এটা বলা যায় না। উচ্চতা, বয়স ও লিঙ্গ বিবেচনায় এগুলো বিবেচিত হবে। তারপরে আসেন, আপনি চাইলে আপনার বয়স, উচ্চতা ও ওজন বলুন, আমি আপনার বিএম হিসেব করে বুঝিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে চ্যাটজিপিটি থেকে আমরা প্রত্যেকের ওজন হিসাবে, উচ্চতা, ওজন, এই যে সবকিছু বলে আমাদের বিএমআই বলে এটা, হ্যাঁ বিএমআই মেপে নিব আমরা, আমাদের স্বাস্থ্য সঠিকভাবে আছে কিনা, মানে যেটা থাকা দরকার ওরকম আছে কিনা, এই বিষয়টা আমরা এখান থেকে সমাধান নিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে 7টা 11 বেজে গেছে, আমার মাদ্রাসায় যাওয়ার সময় পার হয়ে যাইতেছে। যদি অনুমতি হয় বিদায় নিব ইনশাআল্লাহ। লেখাগুলো আমি দিয়ে দিব, এগুলা অবশ্যই সংগ্রহ করে রাখবো। এখান থেকে আমরা কপি করে করে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলা নোট করে রাখতে পারবো, ডায়েরিতে লিখে রাখতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত। আচ্ছা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আমি আছেন? আজকে 2 দিনের গ্রুপে আসি। জি আজকে এই একটু বেশি আসলাম আর কি। সকাল 6টা বাজে মেসেজ পাইছি, 6টা 20-এ। আমার কথা হলো আমার গত মাসের 8-9 তারিখ হিজামা থেরাপি কোর্স গেছিল। আবার সামনে কবে ক্লাসটা? সামনে এটা আমাদের ঘোষণা আসবে, এখনো সে ফাইনাল ডেট হয় নাই। ডেট সামনের হইলে মাসে তো আমাদের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনের মাসে তো হবে ইনশাআল্লাহ আমাদের এখানে এই যে একসাথে কয়টা কোর্স থাকে ক্লাস থাকে? জি হিজামা এখানে কয়টা থাকে? হিজামা থেরাপি, হিজামা পলিশ, থেরাপি থাকে, তারপর হলো পলিক্লাস। পলিপাসের যে ইয়াটা থাকে, এরপর পাইলসের সম্পর্কে আলোচনা হয় ওখানে। 3টা বিষয় থাকে ওখানে। ওইখানে 2 দিনের ক্লাস না? না, একদিনের ক্লাস, মানে 2 ধাপে ক্লাস হয়, মানে 2 গ্রুপে ক্লাস হয়। প্রথম দিন 2 দিন। যারা করবে, পরের দিন এরা করবে না। তারপরে যদি অনুমতি নিয়ে থাকতে চায়, আরো বিষয়ে জানতে চায়, তাহলে ওখানে থাকার হয়তো ব্যবস্থা হতে পারে। এখানে মূলত আমাদের ট্রেনিংটা হয় একদিনে। হুম। প্রথম ধাপ, প্রথম দিন যারা করতে না পারে তাদেরকে দ্বিতীয় দিন করানো হয়। 2 দিনের। ঠিক আছে, একদিনেই আমাদের কোর্সটা হয়। ভালো সার্কুলার বা ঘোষণা দেওয়া হয়নি না জি অফিসিয়ালি? এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয়নি না, কবে? অফিসিয়ালি ঘোষণা আসে না। অফিসিয়ালি ঘোষণা আসলে অবশ্যই গ্রুপে গ্রুপে দিয়ে দেওয়া হবে কোন তারিখে, এটা একবারে নির্দিষ্ট করেই দেওয়া হবে। প্রত্যেকটা গ্রুপে, আমাদের প্রত্যেকটা গ্রুপে আসবে, অ্যাডমিনরা জানায় দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরতরা সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আমি বিদায় নিচ্ছি, বেশি প্রশ্ন সওয়াল জবাবের পিছনে যাইতে পারলাম না। দোয়া করব এবং আল্লাহ তাআলা যেন এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আরো বেশি মুযাকারা করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।